আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রায়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বেইজিংয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ও শি জিনপিং এর বৈঠক। বাংলাদেশ চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ার প্রত্যয়। নতুন বাংলাদেশে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। টানা 9 দিনের ঈদের ছুটি শুরু। মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট। সময় মতো ছাড়ছে ট্রেন। স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখ মানুষ। জনমনে অনিশ্চয়তা কাটাতে সরকারকে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান রিজভীর। মেয়রের দায়িত্ব নেবেন কিনা তা দলের হাইকমান্ডের সিদ্ধান্ত, জানালেন ইশরাক। 25-এর গণ অভ্যুত্থানে শহীদ ও আহত প্রায় 6,500 পরিবারকে 97 কোটি টাকা সহায়তা করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সংবাদ সম্মেলনে জানালেন স্নিগ্ধ। এবং ঈদকে কেন্দ্র করে রাজধানীতে আরো এক দফা বেড়েছে নিত্যপণ্যের দাম। সরবরাহ কম থাকার কারণেই মূল্যের এই ঊর্ধ্বগতি, বলছেন বিক্রেতারা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চীন বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় নেয়ার প্রত্যয় জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ে গ্রেট হল অফ দ্য পিপলস এ দ্বিপাক্ষিক বৈঠকে এ প্রত্যয় জানান দুই সরকার প্রধান। বৈঠকে এ অঞ্চলের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। অন্যদিকে চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ উৎসাহিত করবেন বলে জানান শি জিনপিং। বৈঠকে কোনো চুক্তি সই না হলেও আলোচনা হয় দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় দুদেশের সরকার প্রধানের নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠক। এ সময় দুদেশের দীর্ঘ সময়ের সম্পর্কের কথা স্মরণ করে তা আরও দৃঢ় করার অঙ্গীকার করে ডক্টর ইউনূস ও শি জিনপিং। বৈঠকে স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ের পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে চীনের শক্তিশালী ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি। এ সময় এক চীন নীতিতে সমর্থনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান শি জিনপিং। প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। আমরা আশা করছি যে বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক, এটা সামনে আরো আমরা যে একটা নতুন স্কেলে যাবে, নতুন অধ্যায় সূচিত হবে। পরে বিনিয়োগ সংলাপে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণরা নতুন বাংলাদেশ তৈরির কথা বলছে উল্লেখ করে তিনি পরিবর্তনে অংশ নিতে চীনা ব্যবসায়ীদের আমন্ত্রণ জানান বাংলাদেশে। নেপাল, ভুটান ও বাংলাদেশকে নিয়ে খুব দ্রুত অর্থনৈতিক অঞ্চল হবে জানিয়ে তিনি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন। বলেন, 7 সিস্টার্স নেপাল, ভুটানকে ব্যবসা করতে হলে বাংলাদেশের উপর দিয়েই করতে হয়। 7 sisters, Nepal, Bhutan. So, if you have to do business of the world, you have to go to Bangladesh. So, Bangladesh is their path, not only for Bangladesh itself, but the 3 other major regions. You can have this advantage of having businesses in this whole region through Bangladesh. That's the most exciting part of it. এ সময় চীনা ব্যবসায়ীদের নানা প্রশ্নের জবাব দেন প্রধান উপদেষ্টা। পরে চীনের ভাইস প্রেসিডেন্ট সহ দেশটির বিভিন্ন পর্যায়ের নীতি নির্ধারকদের সাথে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নির্বিঘ্নভাবে রাজধানী থেকে সারা দেশের উদ্দেশ্যে রওনা করেছেন ঘরমুখ মানুষ। ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে সময় মতো। ঈদ উপলক্ষে বাস ভাড়া বেশি নেওয়ার অভিযোগ রয়েছে যাত্রীদের, তবে তা নাকচ করে সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে বলে দাবি করছে বাসগুলো। ঈদের ছুটির প্রথম দিন মহাসড়কগুলোর পরিবহনের চাপ বাড়তে শুরু করায় বিভিন্ন পয়েন্টে ধীর গতিতে চলছে পরিবহন। ফজলে রাব্বির রিপোর্ট। দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ট্রেন নির্ধারিত সময় ঠিক সকাল 9টা 30 মিনিটে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে গেল কমলাপুর স্টেশন। এক মহাস্বস্তি যাত্রীদের জন্য। টানা 9 দিনের ছুটির প্রথম দিন কমলাপুর স্টেশন থেকে মোটামুটি সময় মেনে ছেড়ে গেছে সবগুলো ট্রেন। অনলাইনে টিকিট কাটার কিছুটা ঝুঁকি পোহাতে হলেও সার্বিকভাবে সন্তুষ্ট রেলের যাত্রীরা।
ভালোই হয়েছে, কিন্তু টিকিট কাটতে একটু কষ্ট হয়ে গেছে, টিকিট সহজে পাওয়া গেছে না। বাসে ভোগান্তরি বেশি, রাস্তাঘাটে জ্যাম। অনলাইনে টিকিট 10 দিন আগে কাটতে হয়, টিকিট কাটার সময় একটু ঝুট ঝামেলা ছিল। এত ভিড় নাই, ভালোই। তাদের বাড়ি যাব। কমলাপুর স্টেশন ম্যানেজার জানালেন, এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আন্তরিকভাবে চেষ্টা করছে রেলওয়ে। অনিয়মের অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ঈদ উপলক্ষে প্রতিদিন 70 জোড়া ট্রেন রাজধানী থেকে সারা দেশে চলাচল করছে বলে জানান এই কর্মকর্তা। প্রবেশ পথে 3 স্তরে চেকিং করতেছি, যাতে টিকিট যার ভ্রমণতার এটা নিশ্চিত করা যায়। এর পরবর্তীতে ট্রেনে ওঠার পরে ট্রেনেও চেকিং আছে, গন্তব্য স্টেশনও চেকিং আছে। আমাদের জিআরপি, আরএনবি, এপিবিএন সদস্য, আনসার সদস্য এবং র্যাব রাও টহলে আছে। সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা আছে এবং ট্রেনেও নিরাপত্তার ব্যবস্থা আছে। বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে প্রতিবারের মতো এবারও যাত্রীদের অভিযোগ উড়িয়ে দিয়েছে বাসগুলো। অন্য সময় থেকে 100, 200, মানে এখানে তো 100 টাকা বেশি নিচ্ছে, ওখানে 200 টাকা 300 টাকা বেশি নিচ্ছে। এসি বাসে তো আরো বেশি নিচ্ছে, 1200, 1000 টাকা নিচ্ছে। যেটা নিতাম ওটা ভাড়া না, যেমন আমি 500 নিতাম, ওই বাস থেকে 500 আসতো, 1000 হইতো। আর এখন ওই বাস থেকে খালি আসতেছে। এখন যেটা গভর্নমেন্টের অরিজিনাল রেট সেটা নিতে হবে। গভর্নমেন্টের অরিজিনাল রেট 712 টাকা, আমি নিচ্ছি 710 টাকা। বৃহস্পতিবার বিকেলের পর থেকে মহাসড়কগুলোতে বাড়তে শুরু করেছে পরিবহনের চাপ। মহাসড়কে বড় যানজট না হলেও রাজধানী থেকে বের হতে যানজটে আটকে থাকতে হচ্ছে যাত্রীদের। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন টাঙ্গাইল প্রতিনিধি এম নাসির উদ্দিন। ঈদ যাত্রায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, তবে এখন পর্যন্ত কোথাও কোনো যানবাহনের যানজট দেখা যায়। নির্বিঘ্নে চলাচল করছে যানবাহনগুলো। আজ শুক্রবার মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। গত 24 ঘন্টায় যমুনা সেতু হয়ে প্রায় 40,000 যানবাহন চলাচল করেছে। সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে জাতীয় নির্বাচন নিয়ে জনমনের সংশয় অনিশ্চয়তা দূর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত রিকশা, ভ্যান ও অটো চালকদের পরিবারকে ঈদ উপহার তুলে দিতে গিয়ে তিনি একথা বলেন। জুলাই গণ আন্দোলনে শহীদ ও আহতদের প্রকৃত তালিকা করে সরকারকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান রিজভী। পোশাক শ্রমিকদের অনেকেই এখনো ঈদ বোনাস বেতন না পাওয়ায় ক্ষোভ জানিয়ে সরকারকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিএনপির এ নেতা। আদালতের রায়ে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব পাওয়া ইশরাক হোসেন বলেন, দলের হাইকমান্ডের সিদ্ধান্ত পাওয়ার পর পরবর্তী করণীয় ঠিক করা হবে। নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা, এইটা তো আমাদের মানে শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে মানে এটার মানে মিল পাওয়া যায়। কেন এটা হবে? অন্তর্বর্তীকালীন সরকার শহীদের রক্তের উপর গঠিত সরকার। সেই সরকার জনগণের কাছে স্পষ্ট সুনির্দিষ্ট তারিখ দিয়ে এবং মাসের কথা বলে তারা একটা নির্বাচনী প্রক্রিয়া আপনার তৈরি করবে। অনেকে বলেন, আরে আন্দোলন করা হয়েছে শুধু নির্বাচনের জন্য। আর ভাই, এই নির্বাচন সুষ্ঠু করেনি বলেই তো আপনার আন্দোলন হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর থেকে এ পর্যন্ত 745 জন শহীদ পরিবারকে 37 কোটি 25 লাখ টাকা সহায়তা করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সকালে সংস্থাটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এ সময় তিনি আরও বলেন, আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর পর এখন পর্যন্ত শহীদ পরিবারের মধ্যে প্রায় 88% পরিবারে এ সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি আহতদের মধ্যে 5,596 জনকে 59 কোটি 41 লাখ টাকা সহায়তা করেছে সংস্থাটি। সব মিলিয়ে এখন পর্যন্ত 6,341 জনকে 96 কোটি 67 লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আমরা এখন পর্যন্ত সর্বমোট 745টি শহীদ পরিবারকে 37.25 কোটি টাকা আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে প্রদান করতে পেরেছি। আহতদের মধ্যে আমরা এখন পর্যন্ত 5,596 জনকে 59.41 কোটি টাকা প্রদান করতে পেরেছি। আমরা এখন পর্যন্ত সর্বমোট 6,341 জনকে
96.67 কোটি টাকা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করতে পেরেছি। আমাদের ফান্ড ইজ অলরেডি শেষ পর্যায়ে। সো আমরা ঈদের পর সরকারি সাহায্যের বাইরে আমরা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক এবং কোম্পানির কাছে অ্যাপ্রোচ করব ফান্ডের জন্য। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজধানী সহ দেশের সকল জেলার জুয়েলারি মার্কেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। রাজধানী মগবাজারে বাজুস কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনের নেতারা জানান দেশের প্রায় 40,000 জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে সাম্প্রতিক সময় চুরি, ডাকাতি, ছিনতাই ও ব্যবসায়ীদের উপর সরাসরি আক্রমণের ঘটনা বাড়ছে। আসন্ন ঈদকে সামনে রেখে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা বাড়তে পারে বলে আশঙ্কা করছে বাজুস। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন জুয়েলারি ব্যবসায়ীদের জান মালের নিরাপত্তা প্রদানে সরকারের আরও অধিকতর সহযোগিতা চায় বাজুস। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ, সহসভাপতি MA হান্নান আজাদ, সহসভাপতি মোহাম্মদ রিপনুল হাসান, সহসভাপতি মাসুদুর রহমান, সহসভাপতি জয়নাল আবেদিন খোকন, সহসভাপতি সমিত ঘোষ অপুসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। ঈদকে কেন্দ্র করে রাজধানীর বাজারগুলোতে আরো এক দফা বেড়েছে নিত্য পণ্যের দাম। এদিকে রমজান জুড়ে সবজির দাম কম থাকলেও এখন বাজার কিছুটা চড়া। লেবু ও শসা বিক্রি হচ্ছে 80 থেকে 140 টাকায়। বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকে দাম বেড়েছে পণ্যের। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমাণ। সামনেই ঈদে রান্নার আয়োজনের জন্য কেনাকাটায় ভিড় বাড়ছে রাজধানীর বাজারগুলোতে। ক্রেতাদের অভিযোগ সেই সুযোগে বিক্রেতারা আরো এক দফা দাম বাড়িয়েছে নিত্যপণ্যের। রাজধানীর কারওয়ান বাজারে শসা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, পটলের দাম উঠেছে 150। অন্যদিকে প্রকারভেদে লেবু বিক্রি হচ্ছে 50 থেকে 140 টাকা হালি। এছাড়া আদা ও রসুনের দামও বাড়তি, বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকা পর্যন্ত। রমজানের শুরু থেকে লেবুর দামটা বাড়তি, যেটা অসহনীয়। এটা অনেকের দ্বারাই সম্ভব হয় না লেবুটা কিনা খাওয়াটা। দাম তো বেশি, দাম কোনো কিছুই কম না। সবজি কিছু কিনছিলাম, তারপরে দেখলাম শসা নিতাম, তো শসার দামটা একটু বেশি আজকে, তো মনে হচ্ছে যে একটু বাড়বে। পোলাওর চাল 120 থেকে 130 টাকা, সেমাই প্রকারভেদে বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজিতে। শুধু মিনিকেটের দাম বাড়ছে, আর কোনোটার দাম বাড়ে না। সব প্রকারের তেল আছে, তেল কোনোটা বাড়ে না, কোনো সংকট নাই। এদিকে কিছুটা বেড়েছে ব্রয়লার মুরগির দাম, তবে স্বাভাবিক রয়েছে মাছের দাম। এছাড়া গরুর মাংস 750 থেকে 800 টাকা ও খাসির মাংস 1200 টাকা কেজি। ব্রয়লার মুরগি কালে বেশি 220, আজ 210। মাছের দাম মোটামুটি কমই আছে, মাছেরও আমদানি আছে অনেক ভালো। অন্য জায়গায় 800 টাকা, কারণ বাজারে 770, 60। আগে আমরা 1250-1200 বেচতাম, আজকে পর্যন্ত 1200-1250। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা বছর সরকারি তদারকির তাগিদ ক্রেতাদের। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। গ্রামাঞ্চলে কালবৈশাখী ঝড়ে কবলে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে 3 থেকে 4 দিন অন্ধকারে থাকতে হয় বাসিন্দাদের। গত ঈদে দক্ষিণাঞ্চলে একটি সংযোগ সচল করতে সময় লাগে 1 সপ্তাহেরও বেশি। এই বিলম্বের জন্য দুর্বল সংযোগ ও জনবল সংকটকে দুষছেন পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্টরা। তারা বলছেন এবার ঈদেও কালবৈশাখীর আশঙ্কা থাকায় সংযোগ বিচ্ছিন্ন হলে বিড়ম্বনা পোহাতে হতে পারে স্থানীয়দের, পাশাপাশি শহর থেকে পরিবার পরিজন নিয়ে ঈদ করতে গ্রামে যাওয়া মানুষদের। মিজান শাহজাহানের রিপোর্ট। বাংলা বর্ষপুঞ্জি অনুযায়ী চৈত্রের শেষ সপ্তাহ থেকে বৈশাখ মাস জুড়ে আঘাত হানতে পারে কালবৈশাখী। এ সময় বিদ্যুতের তারের উপর গাছ পড়ে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। ঢাকার মতো বড় শহরে সংযোগ বিচ্ছিন্ন হলে 1 থেকে 2 ঘন্টার মধ্যে সচল করেন কর্মীরা, কিন্তু পল্লী বিদ্যুতের ক্ষেত্রে এত লম্বা সময় লাগার কারণ ব্যাখ্যা করেন এই কর্মী। লাইনটা মেরামত করতে যে পরিমাণ লোকবল দরকার, ওই পরিমাণ লোকবল সমিতিতে নাই। তো আর শহরের যে লাইনটা আছে, এটাতে লাইনটা থাকে স্ট্যান্ডার্ড এবং মানগুলা কোয়ালিটি সম্পন্ন এবং গাছপালা কম থাকে। দেশের 79% বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে পল্লী বিদ্যুৎ, কিন্তু নানা দুর্বলতায় অন্য সংস্থাগুলোর মতো সক্ষমতা অর্জন করতে পারছেন না তারা। জাতীয় কমিটিটা গঠন করা হয়েছে সমস্যা নিরসনের জন্য। সমস্যা নিরসনের সেই সিদ্ধান্তগুলো যদি ওনারা জমা দেন এবং সরকার যদি এটা বাস্তবায়ন করেন, যত সহসা বাস্তবায়ন করবেন তত দেশ, জাতি এবং গ্রাহক সাধারণের উপকারে আসবে বলে আমি মনে করি। তারা বলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতিকে একই ছাতার নিচে নিয়ে আসতে পারলে চলমান সংকট সমাধান সম্ভব। আমরা এই বৈষম্যের কথা বলতে যাই হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, গ্রেপ্তার হয়েছি, চাকরিচ্যুত হওয়া গেছে।
তো আমি এই বিষয়ে সরকার বাহাদুরের কাছে বিনীতভাবে অনুরোধ করব বিষয়গুলি পুনর্বিবেচনা করার জন্য। গ্রাহকরা বলেন, শতভাগ বিদ্যুতায়নের কৃতিত্ব নিয়ে বসে থাকলে হবে না, গ্রাম শহরের বৈষম্য দূর করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে সরকারকে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে রমজানের শেষ জুম্মা পবিত্র জুমাতুল বিদায় অংশ নেন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। রাজধানী জাতীয় মসজিদ বাইতুল মোকাররম জুমাতুল বিদা উপলক্ষে নামাজের পর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। জুমার আজানের আগে থেকে মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেন। পরে জুমার খুতবায় ইমাম ও খতিবরা জাকাত ও ফিতরার ফজিলত বর্ণনা করেন। এছাড়াও জুমার নামাজের আগে পবিত্র ঈদের দিনে করণীয় সম্পর্কে বয়ান অনুষ্ঠিত হয়। পরে নামাজ শেষে দেশ, জাতীয় ও মানুষের কল্যাণ কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। রাজধানী সহ সারা দেশে 7.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বেলা 12:25 ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের মান্দালয়ে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে, মিয়ানমারের সাংগাই থেকে 16 কিলোমিটার উত্তর পশ্চিমে 7.7 মাত্রার ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তি 10 কিলোমিটার গভীরে বলেও জানায় সংস্থাটি। পবিত্র রমজান মাসের শেষ দিকে জমজমাট কুমিল্লার শপিং মল, ফুটপাত সহ বিপণী বিতানগুলো। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতার আনা গোনায় সরগরম থাকছে মার্কেটগুলো। তবে সবচেয়ে বেশি ভিড় চোখে পড়ে খাদি পোশাকের দোকানগুলোতে। সুলভ মূল্যে নান্দনিক এই দেশি পোশাকের আগের জৌলুস কিছুটা কমলেও চাহিদা কমেনি বাঙালির ঐতিহ্যের ধারক খাদির। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। চরকায় কাটা সুতা দিয়ে তৈরি হয় উপমহাদেশের বিখ্যাত খাদি কাপড়। কয়েকশো বছরের পুরনো কুমিল্লার এই খাদি আলোচনায় আসে মহাত্মা গান্ধীর ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়ে। তবে সময়ের সাথে সাথে চরকার পরিবর্তে এখন মেশিনে তৈরি করা হচ্ছে কুমিল্লার আইকনিক খাদি কাপড়। গান্ধী নিজেও চরকা করেছে, মানে তার তো এত কাজ তার পক্ষ থেকে, কিন্তু এটা আসলে প্রতীকী যে আমরা দরকার হলো চরকা দিয়েই আমাদের টানা মিটাবো, আমরা বাইরের থেকে আনবো। ওই অর্থে কিন্তু এই খাদিটা একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে। ঐতিহ্যবাহী এই খাদির চাহিদা এখনো তুঙ্গে। ঈদ এলেই কুমিল্লার এই কাপড়ের চাহিদা বেড়ে যায় আরো কয়েক গুণ। সময়ের সাথে সাথে ডিজাইনেও এসেছে বৈচিত্র্য। ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া ছাড়াও মেয়েদের শাড়ি, 3 পিস থেকে শুরু করে বিছানার চাদর সবই তৈরি হচ্ছে এই কাপড় দিয়ে। আমরা ফ্যাশনের সাথে তাল মিলিয়ে কাপড় তৈরি করি, এটাই হলো আমাদের বৈশিষ্ট্য। কুমিল্লার লোকাল প্রোডাক্ট হচ্ছে যে আপনার খাদি বাপ্তা কাপড়ের মধ্যে, বাপ্তা কাপড়ের মধ্যে একটা চিকন সুতা আছে, এটার মধ্যে আমাদের এবার চাহিদা বেশি। সাদা ক্রিম পাঞ্জাবি করা হয়েছে, এবার ঈদের জন্য শার্ট করা হয়েছে, ফতুয়া করা হয়েছে, মেয়েদের জন্য আপনার বাটিকের 3 পিস, ব্লকের 3 পিস করা হয়েছে। খাদি আরামদায়ক ও দৃষ্টিনন্দন এই খাদি কাপড়ের দাম হাতের নাগালে থাকায় এবারও সকল বয়সীদের পছন্দের তালিকায় রয়েছে ঐতিহ্যবাহী এই খাদির কাপড়। খাদির পাঞ্জাবিগুলো আসলে সবসময় আলাদা একটা আকর্ষণ থাকে আমাদের কাছে। গায়ে দিলে এটা হচ্ছে আমার আরাম বোধ হয়, আমরা এটা পরে মানানসই। আমার ছেলেরা থাকে কানাডাতে, ছেলেদের জন্য খাদি পাঞ্জাবি এবং খাদি আপনার ওই ফতুয়া এগুলো পাঠাই, ছেলেরা খুব পছন্দ করে এগুলো। দামে কম, মানে ভালো এই খাদির কাপড় ঐতিহ্য আর নান্দনিকতার প্রতীক। প্রতি বছর শুধুমাত্র কুমিল্লা জেলায় বিক্রি হয় কয়েক কোটি টাকার খাদির পোশাক। দেশের গণ্ডি পেরিয়ে এই খাদি রপ্তানি হচ্ছে বিদেশেও। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রেডিমেড পোশাকের এই যুগেও ঝালকাঠির বাজারে বানানো পোশাকের কদর একটুকু কমেনি। তাই ঈদ এলেই ভিড় বাড়ে দর্জি পাড়ায়। ঈদের পরার জন্য পছন্দমতো পোশাকের অর্ডার দেন উৎসবপ্রেমীরা। ঝালকাঠি শহরের কাপুরিয়া পট্টি, দর্জিপাড়া সহ সব টেইলার্সে চলছে পোশাক বানানোর ব্যস্ততা। দর্জিদের সব ধরনের সহযোগিতার কথা জানালেন বিসিক কর্মকর্তা। ঝালকাঠির প্রতিনিধি HM নাসিরুদ্দিনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ঐশী গোস্বামী প্রভা রিপোর্ট। ঈদ বাকি আর মাত্র কয়েকদিন, এরই মধ্যে পছন্দের পোশাক বানাতে ভিড় বাড়ছে দর্জির দোকানগুলোতে। উৎসবপ্রেমীরা বিভিন্ন ধরনের গজ কাপড় ও আনস্টিচ 3 পিস, 2 পিস, পাঞ্জাবির কাপড় কিনে বানাতে দিচ্ছেন টেইলার্সে। আর সেসব পোশাক তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন দর্জিরা বলছেন শবে বরাতের পর থেকেই অর্ডার আসছে, তবে অন্যবারের তুলনায় এবারে একটু কম। কন্টিনিউ বেড়ে চলেছে আমাদের। এখন কাস্টমারের মাল আমরা সঠিকভাবে দেওয়ার জন্য খুব প্রস্তুত চলতেছে এবং ঈদ কালেকশনের জন্য মার্কেটে সবাই এখন আমরা দর্জিতে ব্যস্ত আছি নতুনদের ঈদ পোশাক দেওয়ার জন্য। এখন ব্যস্ত আছে, খুবই ব্যস্ত। আমার 1 ঘন্টা বসাই রাখছে। এখন তো প্রচুর ভিড়, কাজের চাপ, তারপর ব্যস্ততা ছিল। অ্যারাবিয়ান পাঞ্জাবি, কলিদার পাঞ্জাবি,
তারপর যুব্ব পাঞ্জাবি, এগুলা ঈদের জন্য যেগুলো বেশি চলে, সামনে চেইন দেওয়া যে কলর অফ পাঞ্জাবি, এগুলা সবই চালাই, এগুলো চলে। আশায় থাকি যে ঈদের সময় আমাদের কিছু বায়া বাণিজ্য হবে বা ব্যবসা বাণিজ্য হবে, ওটা দিয়ে হয়তো আমরা কিছু আয়ের উৎস আমরা তৈরি করতে পারি, কিন্তু আসলে এবারটা ওরকম না, গতবারের থেকে এবারটা একটু খারাপ, খুবই খারাপ। এদিকে দর্জি পেশার সাথে জড়িতদের আর্থিক সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঝালকাঠি বিসিকের শিল্পনগরী কর্মকর্তা মোহাম্মদ আলামিন। এই শিল্পের যারা পৃষ্ঠপোষকতা করেন বা মালিক, তারা যদি বিসিকের সাথে যোগাযোগ করে তাদেরকে আর্থিক এবং কারিগরি সহায়তা প্রদান করা হবে। এ জেলার 4টি উপজেলায় দর্জির দোকান রয়েছে প্রায় 5 শতাধিক। পিওরো রিপোর্ট, এটিএন বাংলা। এখন আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হাউস অব বাটারফ্লাই কাস্টমারদের জন্য ঈদের খুশিতে জমবে উৎসব ক্যাম্পেইন চলছে। নির্দিষ্ট পণ্যে 100% পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন ক্রেতারা। বাটারফ্লাইয়ের নির্দিষ্ট মডেলের ফ্রিজে 39,600 টাকা, টিভিতে 16,100 টাকা এবং এসিতে 13,900 টাকা পর্যন্ত ডিসকাউন্টে পাওয়া যাবে। এক্সচেঞ্জ ও ট্রাই অ্যান্ড বাই অফার ছাড়াও বাংলালিংক অরেঞ্জ ক্লাব অফারে থাকছে 5% ডিসকাউন্ট। এমন নানা আয়োজনে সাজানো হয়েছে এবারে বাটারফ্লাই কাস্টমারদের জন্য ঈদ আয়োজন। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসব অফারে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। এখন আন্তর্জাতিক সংবাদ। অবশেষে যুক্তরাষ্ট্রের চিঠির জবাব দিয়েছে ইরান। পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তির আহ্বান জানিয়ে ইরানকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে চিঠি দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ওমানের মাধ্যমে এই চিঠির জবাব দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি জানিয়েছে সর্বোচ্চ চাপ ও সামরিক হুমকির মধ্যে থাকা অবস্থায় সরাসরি আলোচনায় যুক্ত না হওয়ার ইরানের নীতি এখনো বহাল রয়েছে। তবে অতীতের মতো পরোক্ষ আলোচনার পক্ষে তেহরান। চিঠিতে বর্তমান পরিস্থিতি ও ইরানের অভিমত বিস্তারিত তুলে ধরা হয়েছে। এখন পার্টেক্স খেলার খবর। ওসাসুনাকে 3-0 গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো বার্সেলোনা। অবশ্য এই ম্যাচটি 8 মার্চ হওয়ার কথা ছিল, কিন্তু খেলা শুরুর 20 মিনিট আগে কাতালান দলটির প্রথম ডাক্তার চার্লস মিনারো গার্সিয়ার মৃত্যুতে তা স্থগিত করা হয়। খেলার 11 মিনিটে ফেরান তেরেসের কল্যাণে লিড পায় বার্সেলোনা। 21 মিনিটে দানি আলমো পেনাল্টি গোলে ব্যবধান দ্বিগুণ করেন, আর 77 মিনিটে বদলি খেলোয়াড় রবার্ট লিওনেডভস্কি কাউন্টার অ্যাটাক থেকে বার্সেলোনার 3-0 গোলের জয় নিশ্চিত করেন। এই জয়ে 28 ম্যাচে 63 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানের দল রিয়াল মাদ্রিদের চেয়ে 3 পয়েন্ট এগিয়ে রইল হ্যান্সি ফ্লিকের দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। বেইজিং এ ডক্টর মোহাম্মদ ইউনুস ও শি জিনপিং এর বৈঠক। বাংলাদেশ চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয়। নতুন বাংলাদেশে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। টানা 9 দিনে ঈদের ছুটি শুরু। মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট। সময় মতো ছাড়ছে ট্রেন। স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। জনমনে অনিশ্চয়তা কাটাতে সরকারকে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান রিজভির। মেয়রের দায়িত্ব নেবেন কিনা তা দলের হাইকমান্ডের সিদ্ধান্ত, জানালেন ইশরাক। 24 গণ অভ্যুত্থানে শহীদ ও আহত প্রায় 6,500 পরিবারকে 97 কোটি টাকা সহায়তা করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সংবাদ সম্মেলনে জানালেন স্নিগ্ধ। এবং ঈদকে কেন্দ্র করে রাজধানীতে আরও 1 দফা বেড়েছে নিত্যপণ্যের দাম। সরবরাহ কম থাকার কারণে মূল্যের এই ঊর্ধ্বগতি বলছেন বিক্রেতারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।